আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় সমঝোতা নাকি আন্দোলন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় সমঝোতা নাকি আন্দোলন। এই বিষয়ে আলোচনা যাবার আগে আমি যেহেতু আজকে আমরা হাবিব ভাইকে পেয়েছি, হাবিব ভাইকে নিয়ে গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা দেখছি। একটি বিষয় দেখলাম, হাবিব ভাইয়ের বাসায় নাকি 7 বস্তা টাকা পাওয়া গেছে, সেরকম একটি খবর আমরা দেখেছি। আমি ভাবলাম যে হাবিব ভাই যখন আসবে তার কাছে সরাসরি আমরা জানতে পারবো বিষয়টি কি আসলে। তার আগে আরেকটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। গতকালই সেই বক্তব্যটি রেখেছেন এনসিপি নেতা, সেই বক্তব্যটি আমি একটু উল্লেখ করতে চাই। বিএনপি নেতা ফজলুর রহমান ও হাবিবুর রহমানের প্রসঙ্গে সার্জিস আলম বলেন, তাদের বক্তব্য শিক্ষার্থীদের আশাহত করে। আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। সত্যিকার অর্থে যদি তাদের দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে বিএনপির সেন্ট্রাল অফিস থেকে এই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাবিব ভাই, আপনার আসলে বক্তব্য কি? সবকিছু মিলে আপনাকে ধন্যবাদ। ২১-এর টেলিফোনে দর্শক শ্রোতাকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞাসা আলোচক শরীফকে শুভেচ্ছা। প্রথম কথার উত্তরটা দেই, এই যে মহা মিথ্যা একটা জিনিস, আমাকে র্যাব গ্রেপ্তার করলো, 7 বস্তা টাকা, সোনা দানা, আরও ভোল্টে বহুত টাকা পয়সা, এবং আমাকে দান করে রেখেছে ওখানে। আর আমি তখন আমার ঈশ্বরদীর শাহপুরের বাসায় আমি ঘুমাচ্ছি। সারা পৃথিবী যখন এটা দেখছে, তখন আমি ঘোড়ার গাড়ি নিয়ে ওখানে আমার একটা স্কুল, হাই স্কুলে ছাত্রছাত্রীরা যারা A+ বা গোল্ডেন পেয়েছে, বিদায় সম্বর্ধনা ছিল, অভিভাবকদের সম্মাননা দেওয়া ছিল, ওটা নিয়ে ব্যস্ত। এইরকম একটা মহা মিথ্যা কারা বানালো? জামাত। শুরুটা করছে তারাই, এবং তারা নিজের ফোন করে দেখছো হাবিবের কাণ্ড দেখছো। এখন কোন লজ্জায় এখন তার মুখ দেখা হবে মানুষের সামনে। আর সাজিদ আলমকে বলতেছে ওরা বয়সে ছোট, অনেক কথা বলে ফেলে। সাজিদ আলমকে একটু বোঝা উচিত, ফজলুর রহমান কিন্তু যা বীর মুক্তিযোদ্ধা, এর চেয়ে কঠিন সময় যখন ছিল একসময় রাজনীতি করেছে। আমিও মুক্তিযুদ্ধে গিয়েছি। ফজলুল্লাহ কমান্ডার ছিলেন একটা থানার, আমি কমান্ডার ছিলাম না, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি। আমাদের সময় কী কথা বলেছি আমি? সাজিদ আলমের নামও তো বুঝতেন করিনি। আমার বক্তব্য হলো, যারা আমাকে চেনে না, এদের জন্মের আগে তো আমার ইতিহাস। ওর আব্বাকে জিজ্ঞাসা করলে আব্বা বলবো যে এই তো সেই হাবিব 1998 সালে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক, বীরুত্তম সেক্টর কমান্ডার, বললেন শহীদুদ্দিন চৌধুরী পুলিশকে কাটা রাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে মেজর রফিকের উদ্দেশ্য করে বললাম, নাম ধরে, যে মেজর রফিক, আপনি মেজর, আপনি জানেন না ছাত্রদল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি মনে করে কারোর উপর কিছু নিক্ষেপ করতে নিজের করা লাগে, ইশারা দিলেই যথেষ্ট। হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীবাহিনী আছে। তবে শহীদুদ্দিন যদি অ্যানির বিরুদ্ধে যেই মিথ্যাচার যদি আওয়ামী লীগের পার্টি অফিসে বলতেন, তাহলে আমি নিন্দা জ্ঞাপন করতাম। যদি জাতির বিবেক এই প্রেস ক্লাবের সামনে বলতেন, তীব্র প্রতিবাদ জানাতাম। কিন্তু লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যে আমার জাতীয় সংসদ, সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলার অপরাধে আপনার একমাত্র শাস্তি আপনার জিহ্বাটা কেটে কালো কুত্তায় দিয়ে খাওয়াই দেওয়া। নাম ধরে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই সময় বলেছিলাম। ভয়ে আমার বুক কাঁপেনি, কারণ শহীদুদ্দিন চৌধুরী ছাত্রনেতা ছিল, আমিও ছাত্রনেতা ছিলাম। এত বড় মিথ্যাচার আমি মেনে নিতে পারিনি। এরপরে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে আখতারুজ্জামান রায় দেওয়ার পর তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম। আমার কোর্টে জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম, শপথ বাক্য উচ্চারণ করেই বলছি, আমি কথা বলেছি যেন সাজা দেওয়া হয়েছিল। আমি জেলখানা থেকে 21শে এপ্রিল বেরিয়ে এসে বললাম টকশোতে, আহমদ হোসেন ছিল আমার সাথে, ম্যাডাম খালেদা জিয়াকে পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ডও কোনো বিচারক শাস্তি দিতে পারতেন না, নিষ্পাপ, কোনো দোষ নেই। তারপর আমি বলে গিয়েছিলাম উনি নিষ্পাপ ও নির্দোষ। এবার আমি জেলখানায় গিয়েছিলাম, কামালের কাছে টোটাল রায়টা বারবার বলেছি, তন্ন তন্নকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার কোনো জায়গায় এখানে ধরার কোনো সুযোগ নেই। তারপরে বলি, যদি কেউ বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে চুরি করে খেয়েছেন এই কথা প্রমাণ করতে পারে, তাহলে আমার গর্দানটা উন্মুক্ত তরবারি দিয়ে 1 কোপে কেটে নিয়ে যাক।
অর্থাৎ ইলেকট্রিক কারেন্টে কেটে নিয়ে যাক। তবে এখন থেকে বলছি আমি, এরপর যদি কেউ বলেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন, চুরি করেছেন, তার জিব্বাটি কেটে দেওয়া হবে। আওয়ামী লীগের আমলে, দুঃসময়ের আমলে আহমেদ হোসেন আওয়ামী লীগের এমপি, 5-6 বারের সাংগঠনিক সম্পাদক, আহমেদ বলে আমিও, বলেন না কেন, একবার বলে দেখেন তো বেগম খালেদা এতিমের টাকা আত্মসাৎ করেছে, সাহস পায়নি। আওয়ামী লীগের একজন এমপি, একজন নেতা আমার সামনে, আমি জেলখান থেকে বেরিয়ে আসার পর এই কথাটা উচ্চারণ করার সাহস পায়নি। আর এরা কারা? হ্যাঁ, আমি বলেছি যে আমরা 17.5-18 বছর আন্দোলন সংগ্রাম করছি, বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষের মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ইলিয়াস আলী, হুমায়ুন কবির, তারপরে আমাদের চৌধুরী আলম সহ অসংখ্য নেতার গুম হয়েছে। এত কষ্ট করলাম, এত মানুষ আমাদের শহীদ হলো। এই বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের 5টার উপরে আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, জেলে গেছে 5-7 হাজার। আওয়ামী লীগ হত্যাকাণ্ড সংগঠিত করলো, আওয়ামী লীগ গণহত্যা করলো। আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করে স্লোগান দেয় নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। এটা আর কারোর পক্ষে, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই কারোর নাম, আমি সাজ্জিদের নামও বলি নাই, কারোর নামই বলি নাই। আমি বলছি এই জঘন্য কথা যে বলবে তার জিব্বাটা কেটে, হাতের কাছে দাগ, কুড়া, চাকু যা থাকে কেটে কুত্তা দিয়ে খাওয়াই দেবেন, কালো কুত্তা দিয়ে মামলা আমার নামে হবে। ওদের নাম বলে নেই। আর জামায়াত নিয়ে যে বক্তব্যটি আপনার ভাইরাল হয়েছে, সেই আমার আমাদের যেটা বলি, এরপরে আমি আমার এলাকা, আমাদের কৃষিবিদ হাসান জাফর তুহিন, সুধানগর বাড়ি, ওখানে নির্বাচন করতে চেয়েছিল। পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাকে বললেন যে, আমি জেলা আহ্বায়ক ছিলাম, বললেন যে ও ঈদ থেকে নির্বাচন করি, পাবনা 3 থেকে। আমরা 3 থেকে, আমি এবং আমাদের রাজশাহী ডিভিশনের দায়িত্বরত সালাম ভাই, আমরা ওকে একবার গিয়ে মিটিং করে দিয়ে আসছে। তা আমি ওই দিন একটা পারিবারিক একটা অনুষ্ঠান ছিল ওই দিনের মধ্যে ফরিদপুরে। তা আমি ওখানে গিয়েছি, দেখি আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ করে বলছে। তা আমাকে দেখে আসলো, আমি তুমি কি বলতেছো, ধানের শীষ? হ্যাঁ, ধানের শীষ করো, দিন শেষে কিন্তু তুমি ইলেকশন করা লাগবে। তা আমি যখন ঘরোয়া অনুষ্ঠান, কোনো জনসভা না, পথসভা না, কিচ্ছু না, ঘরোয়া ব্যানারটা আমার, আমি ওখানে গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে তুহিন দলের প্রতি এতই মানে কি বলে যে অনুগত, যে সারা জীবন 2 এসে নির্বাচন করার জন্য নিজেকে প্রস্তুত করেছে। সেখান থেকে চেয়ারম্যান সাহেব বলার কারণে শেষ দিনে চলে এসেছে। তাই প্রত্যেকটা নেতাকর্মীর উচিত তুহিনের পক্ষে ভোট করা, ধানের শীষের পক্ষে ভোট করা। এত বছর আমরা কষ্ট করেছি, এখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, যারা এখনও ধানের শীষের বাইরে কথা বলার চেষ্টা করছেন, পরিষ্কার করে বলি, আপনারা কেউ যদি, সে যেই হোক না, আমি হোক, যেই হোক না, যত বড় নেতাই হোক, যদি বিএনপির কোনো নেতাকর্মীকে বলে যে এখন তো নৌকা নেই, ধানের শীষের বাইরে দাঁড়িপাল্লাতে যদি ভোট দিতে বলে, তাহলে ওই নেতা ওই কর্মীদের কাছ থেকে সুস্থভাবে বাড়িতে আসতে পারবে না। আমি বলেছি আমার নেতাদের উদ্দেশ্য করে, আমার কর্মীদেরকে, জামাতের নামও উচ্চারণ করিনি, খালি বলেছি যেহেতু নৌকা নাই, যদি কেউ মনে করে ধানের শীষে দাঁড়িপাল্লা দিবে, ওই নেতাকে কর্মীরা এমন অবস্থা করবে যে সুস্থ বাড়িতে আসতে পারবে না। আমি একবারের জন্য বলিনি যে বাংলাদেশের জনগণ দাঁড়িপাল্লার জন্য ভোট না দেয়। আমি একবারও বলিনি যে দাঁড়িপাল্লা ভোট দিলে হাত পা ভেঙে ফেলবো। কি কথা বলে, এত বড় মিথ্যা কথা বলতে পারে। এই যে একটা গেল কালকে দেখি এরকম ইউটিউবে দেখাচ্ছে, বক্তৃতা দেখাচ্ছে মাসুদ, আর একটা মহামিথ্যাবাদী দেখাচ্ছে আমার বক্তব্য কাট করে। আমি বললাম আমার কর্মীদেরকে, তাদের উদ্দেশ্যে তো বলি নাই, সেটা দেখাচ্ছে, দেখছেন হাবিব কি বলছেন। এইটা নিয়ে এবার বলতেছে যে বিএনপি একটা ধরা খেয়ে গেছে, হাবিবের এক বক্তব্যের কারণে জামাত এখন নির্বাচন যাবে না বলছে। আরে বললামটা কি আমি, এইটুকু আমার কথা। এখন দেখেন এই মাসুদ কয়েকদিন আগে আপনি দেখেছেন, আমার লাগছে কোন জায়গাটা, আমি সেদিন বাড়িতে ছিলাম, আমি জানি না, হঠাৎ 2টা-2:30টার সময় দেখি ফেসবুকে তুমুল কাণ্ড। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে, 3-এর চালে কাওয়া, তারেক রহমান মায়া নাকি যেন বাজে স্লোগান, এবং চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। আমার শুনে মাথার আগুন ধরে, কি রে তারেক রহমান আছে লন্ডনে, এখানে এই হত্যাকাণ্ডে তার কোন সম্পর্কিত? আমি তো পরে জানলাম জিনিসটা হলো যে ভাঙড়ি ব্যবসায়ীদের নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, দুইটাই আবার যুবদলের সাথে সম্পর্কিত। ওই দিন তো তারেক রহমান বলার সুযোগ ছিল না। আমি লাইভে গেলাম রাত্রি 2:30টায় গিয়ে লাইভে গিয়ে বললাম, যারা ভাইরা এই যে অন্যায়ভাবে এই স্লোগানটা দিচ্ছেন, হাসিনা গিয়ে তারেক রহমান এই স্লোগান, খবরদার এই সমস্ত স্লোগান দিবেন না,
আমাদের রক্তক্ষরণ হয়, আমাদের নেতা সম্বন্ধে এই কথা তখন বলেন। আর মূর্খের মতো বলেন বাংলাদেশ থেকে টাকা লন্ডনে যায় না, লন্ডন থেকে টাকা আসে। ওখানে $100 $1000 পাঠালে এখানে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, 1,40,000 টাকা। এই যে স্লোগান, এই স্লোগান বন্ধ করেন। এবং ওই রাতের স্লোগান দিয়ে ক্ষান্ত হয়নি তারা, আমাদের অনেকটা বিলবোর্ড ভেঙে ফেলেছে, পার্টি অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে, পরদিন পার্টি অফিসে বোমা হয়েছে। আমি বললাম সাবধান, সাবধান করে বলছি, অন্যায়ভাবে এই সব স্লোগান দিলে মনে করছেন এক জায়গায় জমায়েত হয়ে এত বড় গ্যাদারিং করে বাড়ির থেকে ধরে নিয়ে আসবো। এইরকম যদি অন্যায় স্লোগান দেন, আমার দোষ হলে আপনি বলেন, 100 বার বলেন, আমাকে বলেন, যা ইচ্ছে তাই বলেন, আমি এতটুকু মনে করি না। আমি যে দল করি সেই দলকে যদি কেউ সন্ত্রাসী দল জামাত বলেছে আমার ওখানে আমির, সেই দলের নেতাদেরকে যে অশ্লীল কথা বলে, ম্যাডাম খালেদার শাড়ি কাকে দিয়ে ভাগ করে কাকে গহনা দেবে এই কথা আলোচনা হয়েছে, বক্তৃতা বলেছে। জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙ্গল আওয়ামী লীগের কি, এইসব বাচ্চা ছেলেদের মুখ দিয়ে এসব কথা আসে। সর্বশেষ গাজীপুরে যে কথাটা বললো যে বিএনপি হত্যাকাণ্ড ঘটিয়েছে, অথচ পরে কি হলো ছিনতাইকারী। সাজিদ আলমকে বলেছে কালকে, আজকে বলছে, ও যদি প্রত্যাগ থাকতে বলেইনি। আর কথাটা টোটালি মানে একেবারে অসত্য কথা। এই কথা উত্থান না করে আমিও মামলা করব, মানহানি আমিও মামলা করবো, কারণ এদের বিরুদ্ধে মামলা করার মতো আমার মানসিকতা নাই। মানে সরাসরি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা আচ্ছা, আমি তো এদের কিছু বলি, আর এত বড় সাহস আমার দলের নেতাকে বলে যে আমার বিরুদ্ধে ব্যবস্থা। আরে আমি যখন বাংলাদেশ তখন আনিসুল হক সাহেব যখন করতে দিল না, কি বলে ম্যাডাম খালেদা জিয়াকে যখন চিকিৎসা বাইরে দিল না, আগে যখন বললো যে উনি আদালতের কি বলে উনি নির্বাহী ক্ষমতা, উনি সাজা 6 মাস স্থগিত হয়েছে, আদালত কোনো ব্যাপার না। আমি তখন বলেছিলাম যে তারপর পাসপোর্ট রিনিউ করার জন্য শুক্র শনির অফিস করলো। তারপর যখন আনিসুল হক সাহেব বললেন যে উনি আদালতের আমানত, ওনাকে বাইরে পাঠিয়ে দিলে আদালত চেয়ে বসে আমরা কী করবো, তখন আমি বলেছিলাম 71 টেলিভিশনে 8টার সময় যে আমি ওনার কর্মী, ওনাকে কালকে আপনারা যদি বিদেশ চিকিৎসা পাঠান আমি আজকে জেলে চলে যাবো। উনি যতদিন না আসবে ততদিন আমি জেলে থাকবো। উনি শেষ পর্যন্ত নাই আসেন, তার জন্য আমার মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফাঁসির কাস্টে ঝুল দেবো। তো দেশ যদি ওনাকে বিদেশে না পাঠানোর কারণে কোনো ক্ষতি হয়েছে, দেশ কলঙ্কিত হবে, কলঙ্ক দেশ না হয়। আরে আমি তো সেই হবেই। এবার আনিসুল হককে বললাম যে আনিসুল হক সাহেব, আপনি তো সেই আনিসুল হক না, আপনার বাবা সিরাজ হক সাহেব পতিত যশ আইনজীবী ছিলেন, শুধুমাত্র টাকার জন্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্যের মতো একটা এত বড় একটা পদ থেকে উনি রিজাইন করে শুধুমাত্র এরশাদের আইনজীবী নিয়োজিত টাকার জন্য। আর তার ছেলে না, আপনার মহা দুর্নীতিবাজ। আপনি যদি এখন প্রমাণ করতে পারেন না আপনি দুর্নীতিবাজ না, আমাকে এখানে ধরে নিয়ে যান। আর আমি বলছি আপনি দুর্নীতিবাজ, ওদের সাহস হলো না। আর এরা বলে যে তারেক রহমানকে আমাদের হাইকমান্ডকে বলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যান। ওকে, ওই পরশু দিনে বলেছে, কি বলেছে, 45টা রাজনৈতিক দল নিবন্ধিত, তারেক রহমানকে বিএনপি কি হয়েছে একা, তার কথা মতো কার সাথে কে তুলনা করে, কার সাথে কে তুলনা করে। আমরা কিচ্ছু বল না, যা ইচ্ছা তাই বলে যাবে। এরা কি মনে করেছে, এরা কি মনে করেছে, এরা আমার বিরুদ্ধে যে কথা বলতে থাকে, আমি কিন্তু বলতে, আমি যখন কথা বলা শুরু করবো তখন কিন্তু কুল পাবে না, কুল পাবে না, আমি এটুকু বলছি। তার আমার সেই স্বচ্ছতা আছে। যারা থাকতো মেসে, চড়তো বাসে, এখন তারা হেলিকপ্টার প্লেনে চলে যায় করতে, কি বলে প্লেনে চলে যায় হলো অবকাশ যাপন করতে। কবে, যেদিন 100-এর বেশি মানুষ জীবন দিয়েছে, হত্যা করা হয়েছে, সেই দিন ওনারা জুলাই বিপ্লবের সনদকে চিল্লায়। আর ওই দিন চলে গেছেন ওনারা 3-4 দিন মিলে ওনারা অবকাশ যাপন করতে গেছেন। কোথায় গেছেন, কোথায় গেছেন, গেছে হলো কক্সবাজার, 18,000 টাকা পার হোটেলে তার ভাড়া। তাল মারে আমাদের সম্বন্ধে। আমরা কি এর থেকে আসছি নাকি? হুট করে 36 দিন আন্দোলন আমরা হয়েছি, শুরু করেছে আমাদের জীবন। আপনার কাছে আবারও আমি বুঝতে পারছি আপনার অবস্থা। আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, হাবিব ভাই অনেক বিষয় নিয়ে কথা বলছিলেন, তার ক্ষোভের জায়গা থেকে বলছিলেন। আসলে এই জায়গাগুলো কেন রাজনীতিতে এই কাদা ছোড়াছড়ি বা ধরে অভিযোগ পাল্টা অভিযোগ, সেটিরও তো একটি মাত্রা আছে, সেটি আসলে কতটুকু সত্যি মিথ্যা এটা আসলে আপনারাও জানেন বিষয়গুলি, কিন্তু কেন এই অবস্থাগুলো? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। এই ঘটনাগুলো বিস্তৃতি ঘটেছে 5ই আগস্টের পরে, এটা আমরা সবাই জানি এবং বলি, কিন্তু তার আগেও কতগুলো ঘটনা কিন্তু নানাভাবে সরকারের সাথে সমঝোতা, এই ধরনের ঘটনা ছিল। 28 অক্টোবর যেদিন বিএনপির সমাবেশে পল্টনে মঞ্চের উপরে টিয়ার গ্যাস পড়ল, গুলি করা হলো মঞ্চকে লক্ষ্য করে, বিএনপি যে সমাবেশটা করতে পারল না,
ঠিক ওই একই সময়ে জামাতের কিন্তু একটা সমাবেশ ছিল ঢাকায়, এবং তারা খুব নির্বিঘ্নে তার আগে পুলিশের সাথে বৈঠক করে কথা বলে তারা তাদের সমাবেশটি করলো। সমাবেশে একটা ঢিলও পড়লো না, একটা ফুলও পড়লো না। তারা সমাবেশটা শেষ করে আস্তে করে পুলিশের বেঁধে দেওয়া পথ দিয়ে তারা চলে গেল। কিন্তু বিএনপি কখনো জামাতের কাছে এই প্রশ্নটি জিজ্ঞেস করেনি যে তুমি আমার বন্ধু, তুমি আমার রাজনৈতিক মিত্র, একসাথে আমরা রাস্তায় আছি, আমার সমাবেশটি করতে দিল না, তোমার সমাবেশটা কেন করতে দিল? এটি হয়তো সরকারের একটা কৌশল হতে পারে, ডিভাইড অ্যান্ড রুল। কিন্তু তুমি যখন দেখবে তোমার একটা বন্ধু স্কুলে যাওয়ার পথে পুকুরে পড়ে গেছে, স্বাভাবিকভাবে তোমার দায়িত্ব হচ্ছে তাকে রেস্কিউ করা, তাকে উদ্ধার করার চেষ্টা করা। কিন্তু জামাত আর বিএনপির মিত্রতা, বন্ধুত্ব এমন জায়গায় ছিল, বিএনপির সমাবেশে গুলি হলো, তাদের কর্মীরা আহত হলো, তাদের নেতাদেরকে ধরা হলো, অফিস আক্রমণ করা হলো, কিন্তু তাদের সামনে থেকে জামাত চলে গেল। আমি হাবিব ভাইরা যখন ছাত্র আন্দোলনের নেতা, আমরা তখন কর্মী ছিলাম। দীর্ঘ সময় আলোচনা করা যায়, বাংলাদেশের রাজনীতিতে সব সময় গাছের উপরেরটা এবং তলারটা কুড়িয়েছে যারা, তার নাম হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশের প্রত্যেকটা সরকারের কাছ থেকে সুবিধা গ্রহণ করেছে তারা। অসংখ্য উদাহরণ আছে। এবং এখন পর্যন্ত গত গণ আন্দোলনে বাংলাদেশে এই পরিবর্তনে তাদের অবদান ছিল, এটি অস্বীকার করব না। কিন্তু এই প্রশ্নটি তাদের কাছে আপনি জিজ্ঞেস করবেন, কখনো উত্তর দিতে পারবে না যে ছাত্রলীগের ভেতরে তোমাদের যে শীর্ষ নেতারা, তোমাদের যে বড় বড় নেতারা ছাত্রলীগের সাথে তোমরা মিলেছিলে, কেন আমাদের পড়াশুনো করতে হয়, হলে থাকতে হলে কি এদের ছাত্রলীগের কথা শুনে চলতে হয়েছে? ছাত্রদলের শত শত হাজার হাজার কর্মী গত 15 বছর ক্যাম্পাসে আসেনি, পরীক্ষা দেয়নি, অথচ তারা তো চাইলে কি ছাত্রলীগের ওই যেটা বলা হয় লুঙ্গির নিচে থেকে তারা এই কাজগুলো করতে পারতো না? পারতো। তারা সেটি করেনি, তোমরা করেছো। আবার এরাই সালাউদ্দিন আহমেদ ভারতে আটকে ছিলেন, তাকে এরাই ভারতের রয়ের এজেন্ট, রয়ের দালাল, এই প্রপাগান্ডা আপনি খেয়াল করে দেখবেন। গত 1 বছর এই যে বিএনপি সাথে অন্যদের বিএনপি বিরোধী যে সমস্ত প্রচারণা সোশ্যাল মিডিয়ায়, এই প্রচারণা আওয়ামী লীগ যদি 2 ভাগ করে থাকে, বাকি 98 ভাগ করছে এই যে বিএনপির দীর্ঘদিনের মিত্র, বিএনপি যার বিপদে সব থেকে বেশি এগিয়ে গেছে, যে জামাতের পাশে, সেই জামাত। কেন? এর পেছনে একটা পলিটিক্স আছে, একটা ফিলোসফি আছে। জামাত মনে করছে তার যে ভোট ব্যাংক, বিএনপির ভোট ব্যাংক প্রায় মানে মনস্তত্ত্বর দিক থেকে কাছাকাছি, সুতরাং আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক এখানে আছে। কিন্তু এই সাইডের যে ভোট ব্যাংকটা আছে, এই ভোট ব্যাংকের একটা বড় অংশ হচ্ছে বিএনপির। সুতরাং বিএনপিকে টার্গেট করতে হবে, বিএনপিকে আঘাত করতে হবে, আঘাত করে সেখান থেকে ভোটটা নিয়ে আসতে হবে আমার দিকে। এবং ক্রমশই আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো, এই যে এনসিপি সহ যারা, তারা এই একই ধরনের প্রচারণায় অংশগ্রহণ করেছে। বিএনপির নেতাকর্মীরা দুধে দেওয়া তুলসী পাতা, এটা আমি কখনোই বলবো না। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আছে। এনসিপির বিরুদ্ধে অভিযোগ নাই, জামাতের বিরুদ্ধে অভিযোগ নাই। গত পরশুদিন কোথায় যেন দেখলাম যে জামাতের টাকা নিয়েছে চাকরি দেওয়ার কথা বলে, যখন ধরা পড়েছে চাকরি দিতে পারেনি, টাকাটা ফেরত দিয়েছে। এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা মশকরা হচ্ছে যে এটা হচ্ছে পিআর, এটাই হচ্ছে পিআর, মানে পয়সা ফেরত। ঘুষ খেয়েছিলাম, কাজ করতে পারিনি, পয়সা ফেরত দিয়ে দিচ্ছি। তো এগুলো ঠাট্টা করার কথা। আপনার খেয়াল আছে যে জামাতের আমির একদিন, একাধিক দিন তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় তাদের কর্মীদেরকে যে তোমাদের এই আচরণ, এমন কোনো আচরণ করবা না যেগুলো মানুষের উপরে এক ধরনের আঘাত দেয়। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার চোখের চিকিৎসা করার জন্য বিদেশ গেছেন, তার ওই নিউজের নিচে শত শত হাজার হাজার বট বাহিনীর ওপিনিয়ন, কেউ কেউ তার মৃত্যুও কামনা করছে। আবার বিএনপি কিন্তু জামাতের আমিরের অসুস্থতার কথা শোনার পরে গেছে। আমি বিএনপির মহত্ব প্রকাশ করছি না, আমি পলিটিক্সের যে আমাদের যে কালচারের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা তো আশা করেছিলাম যে 25-এ গত বছরের পরে সেটি পরিবর্তনটা হবে। আমি একবার স্পেসিফিক করে বলি, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় এই যে পলিটিক্যাল কালচারটাকে নষ্ট করে ফেলার পেছনে প্রধানতম দায়ী হচ্ছে জামাতের কর্মীরা।
প্রধানতম দায়ী হচ্ছে জামাতের কর্মীরা। আপনি দেখবেন তারা বিএনপির বিরুদ্ধে প্রচারণা, বামদের বিরুদ্ধে প্রচারণা, আনু মোহাম্মদের বিরুদ্ধে প্রচারণা, যত ধরনের প্রচারণা, গত গণঅভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের মধ্যে কেবলমাত্র জামাত ছাড়া আর যারাই আছে সবাই হচ্ছে তলে তলে নাকি আওয়ামী লীগের দোসর, তলে তলে রয়ের দোসর, তলে তলে অমুকের দোসর। কিন্তু একমাত্র জামাত ইসলাম যারা এই গণঅভ্যুত্থানের পরে চীন থেকে শুরু করে আওয়ামী লীগের পক্ষে পাবলিক ফোরামে গিয়ে একমাত্র কথা বলেছেন জামাতের আমির। ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পায়, কে বলেছে? আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললে মনে কষ্ট পায়, কে বলেছে? আওয়ামী লীগের সব কর্মীরা খারাপ না, তাদের মধ্যে ভালো কর্মী আছে, এই সার্টিফিকেট কে দিয়েছে? জামাত ইসলাম দিয়েছে। তো এখন তারা যে পদ্ধতিটা অবলম্বন করছে, অনেকে জানতে চান যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা চলে যাওয়ার পর গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির এই বিভাজনটা কেন? এই বিভাজনটা করেছে তারা তাদের ক্ষমতার প্রশ্নে, তাদের ক্ষমতার ইকুয়েশনে তারা টার্গেট করেছে যে কোন দিকে তারা মিসাইলটা মারবে, এবং সেই জায়গাগুলোকে, পোলগুলোকে ঠিক করেছে। এবং প্রত্যেকটার বিরুদ্ধে তারা সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের অপপ্রচার। হাবিব ভাই তো একটা কথা বললেন, আমি আপনাকে বলি, বিএনপির একজন নেতাকে টার্গেট করে ইতিমধ্যেই দেশের বাইরের থেকে যে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সার তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। এবং একটা নির্বাচন যখন আসবে, যে সমস্ত আসনে বিএনপির যে নেতা জামাত নেতাদেরকে কঠোরভাবে চ্যালেঞ্জ করবে, আপনি দেখবেন প্রত্যেককে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় প্রচারণাগুলো চালানো হবে। জি, শরীফ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। আপনি বলছিলেন যে নির্বাচন যত কাছে আসবে, এখন নির্বাচন কত কাছে আসবে, কত দূরে যাবে, সেই নিয়ে একটি আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গত 2-3 দিন ধরে আমরা বিষয়টি দেখছি যে রাজনৈতিক একটি স্পষ্ট বিভাজন আমরা দেখতে পাচ্ছি। আমরা গতকালও দেখেছি, তার আগের দিনও দেখেছি। তার আগের দিন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলনের নামার একটি ঘোষণা তারা দিয়েছেন। গতকালকে আমরা আবার দেখলাম এনসিবি থেকে কথা বলা হচ্ছে। নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছেন, আমি একটু তুলে ধরতে চাই সেই কথাগুলো। আমরা বলতে চাই সমীকরণ এখনো শেষ হয়ে যায় নাই, ফলে যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে তারা ভুল পথে হাঁটছে। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারে, দেশে আরেকটি 1-11 আসবে। তিনি বলেন, যে পরিবর্তনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে পরিবর্তনের প্রতিশ্রুতিতে এই সরকার শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সরকার যেতে পারবে না, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। হাবিব ভাই, আমি যেহেতু রাজনীতি নিয়ে কথা হচ্ছে, না, এখানে জামাত যে হুঙ্কারটা দিচ্ছে, কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি যে হুঙ্কারটা দিল, নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। গোয়েন্দা সংস্থা নিয়েও তারা বেশ কিছু বক্তব্য, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দিতে চায়, ডিজিএফআইকে তার কাছে হিসাব দিতে হবে। হিসাব পরে আমি পরিষ্কার করে বলেছি, আজকে বলছি, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সরকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা দিক। এরা কারা? আমরা সব দল মিলে, শরীফ জানে, 85-এ আমরা উপজেলা নির্বাচন বন্ধ করতে পারিনি। 86-এ আওয়ামী লীগ সাথে জামাত গেছিল নির্বাচন করতে, বিএনপি এবং 15 দল ভাগে 5 দল হয়েছিল, ইনুরা মিলে নির্বাচন ঠেকাতে পারেনি। 88 সালে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দল মিলে নির্বাচন ঠেকাতে চেয়েছিল, সেই নির্বাচন ঠেকাতে পারেনি। আর 96 সালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করার জন্য বেগম খালেদা জিয়ার ইতিহাসে নাম লেখা থেকে সন্ন্যাস করে সেই নির্বাচনটা করেছিল 15 ফেব্রুয়ারি 96। সেই নির্বাচন কেউ ঠেকাতে পারেনি। 2014 সবাই মিলে চেষ্টা করলাম, 153 বিনা ভোটে হলে বাদ বাকিটা ঠেকাতে পারেনি। 2024 সাল সর্বশেষ যেটা, কোনো দল আমরা নির্বাচনে যায়নি, নির্বাচন ঠেকাতে পেরেছে? নির্বাচন ঠেকাতে পেরেছে? এরাও পারবে না। আর জামাতের কথা, ওদের জন্ম থেকেই তোরা একটার পর একটা সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। তোরা পাকিস্তানে 99,000 1 লক্ষ সেনাবাহিনীকে সাথে করে নিয়ে বাংলাদেশ স্বাধীনতা ঠেকাতে চেয়েছিল, পেরেছে? ঠেকাতে পেরেছে? নির্বাচন শিডিউল দেখ, ঘোষণা দেখ, তারপরে নির্বাচন কে প্রতিহত করে, নির্বাচন হবে না বলে দিল আর হয়ে গেল, এত না। কিসের দেশ চলে কীভাবে? সেনাবাহিনী ফেব্রুয়ারির পরে আর এই পুলিশের কাজ তারা করবে না। আর এই নির্বাচন না হলে বড় বড় যারা কথা বলছে, এই সরকার থাকবে না। আর এই সরকার যখন থাকবে না, তো সেনাবাহিনীর সাজোয়া জানের ভিতরে গোপালগঞ্জ থেকে জান মাথায় চলে আসলো,
রাস্তায় বেরোতে পারবে না। কোথায় যাবে তারা? কোথায়? আরে আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে গিয়ে যেতে পেরেছে। এরা কোন জায়গায় যাবে? পৃথিবীর যে দেশে থাকবে, কালকে দেখলাম একটিতে, যে দেশে যাবে সেদিন ধরা খাবে। এই দেশ রাস্তাঘাটে চলতে পারবে না যদি এই যে এই নির্বাচনটা যদি এদের কারণে না হয়। সমস্ত দায় দায়িত্ব ওদের নিতে হবে, ওদের দায় দায়িত্ব নিতে হবে। নির্বাচন হবে না বলে দিল, হ্যাঁ নির্বাচন হবে না, এত বড় ব্যাটা হয়ে গেছে না। আন্দোলন করেছিল যারা এই যে বিএনপির বিরুদ্ধে স্লোগান একবার ভাবে না। ছাত্র দলের হাজার হাজার নেতা কোনোজন পরীক্ষা দেয়নি, বছরের পর বছর তারা তাদের সেশন তার লস হয়ে গেছে। আর এরা নাক ডাকে আরাম আয়েসে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, সব বিশ্ব চত্বরে ঘুমিয়েছে, তারা আরাম আয়েসে থেকেছে। তারা হয়ে গেল এর বিরুদ্ধে, আর আমরা হয়ে গেলাম হলো দোসর। হ্যাঁ, কাদের ধমক দেয়? কাদের ধমক দেয়? হ্যাঁ, এই বাংলাদেশে আমরা সৃষ্টি করেছি, এই বাংলাদেশে আমরা সৃষ্টি করেছি। এই দেশে যত আন্দোলন সংগ্রাম, প্রত্যেকটা আন্দোলন আমরা গিয়েছি, বারবার আহত হয়েছে, তাকে তোলা পৃষ্ঠ হয়েছে, হাসপাতালে যতদিন থাকছে, এদের রাজনৈতিক বয়সে ততদিন না। এটা আমাদের নিয়ে সমালোচনা করে, ফজলুর রহমানকে নিয়ে সমালোচনা করে। হ্যাঁ, এই যে অর্বাসিনীর মতো তারেক রহমানকে নিয়ে সমালোচনা। আরে সালাউদ্দিনের এই সবগুলি মিলে যদি এক জায়গায়, সালাউদ্দিনের হাঁটুর উপর উঠতে পারি না? হ্যাঁ, সালাউদ্দিন ছাত্র নেতা ছিল, বিশেষ করে সালাউদ্দিন মন্ত্রী ছিল, এমপি ছিল। যখন 29টা আসন ষড়যন্ত্র বিএনপি, তখনও সালাউদ্দিন সাহেব ওয়াইফ নিজে নির্বাচন করতে, তার ওয়াইফ নির্বাচিত হয়ে আছে। সেই সালাউদ্দিন সাহেবকে বলে আমরা দেখলাম শিলংয়ের মাঠে, তাই কীভাবে বিপদগ্রস্ত ঘুরতেছে, আর সেখানে বলে সালাউদ্দিন চলে গেছে ইন্ডিয়ার। এত সব পাই করতে ওরা কোথায় পায়? এরা পরিষ্কার করে বলছে বিএনপির দিকে আঙ্গুল তোলার চেষ্টা না করা ভালো। আর আমাদের সম্বন্ধে বিএনপির কাছে বিচার। হ্যাঁ, তারেক রহমানকে যারা সারে না, ম্যাডামের যারা শাড়ি, ম্যাডামের যারা গহনা ভাগ করে নেবে, কথা কি আমাদের মনে নেই? আমাদের অক্ষর অক্ষর কথা মনে আছে। পাই পাই করে কিন্তু বিএনপির কথা বুঝিয়ে দিবে। আমরা কারোর কাছে লাগতে চাই, ওদের সাথে লাগবে কেন? ওরা তো সেই পর্যায়ে, আমরা জামাতের বিরুদ্ধে লাগে না ওদের। জামাতের আমিরকে আমি বলে এই প্রত্যাহার করতে হবে আপনাকে। জামাতের আমি কি বলেছেন? উনি বলেছেন বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে, বিএনপি চাঁদাবাজিতে ঠেকাতে পারে না, দেশ চালাবে কি করে? এই কথা ওনার মুখে সাজে? বিএনপি নেতাকর্মীরা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড চাঁদাবাজি করে 100 বছর লাগবে। ওরা যে 3 দিনের ভিতরে যে ব্যাংক লুট করেছে, হাজার হাজার কোটি নিয়ে গেছে, এছাড়াও নিয়ে গেছে, সব ব্যাংক লুট করছে না? 7-8টা ব্যাংকে টাকা তারা লুট করেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ধরা পড়ছে। ওরা মনে করেছে কি জানেন, যত দিন যাবে বিএনপির দুর্নাম বাড়বে, সুনাম হবে, দল পশ্চিমই উঠে না। এখন স্লোগান আসলে দেখছেন না? যতদিন এনসিপি যদি নির্বাচনে এই 3 মাসের পর নির্বাচন করতো, এই সবগুলি ছেলে স্বতন্ত্র দাঙ্গা জিতে যেত, স্বতন্ত্র দাঙ্গা জিতে যেত। এখন কি যতদিন যাবে তত ওইগুলো সামনে চলে আসবে। আর জামাত শুরু হয়ে গেছে না? তোমরাও জানো, আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, তোমার বাবাও রাজাকার, দাদাও রাজাকার, এই দেশ আমার বাপ দাদার। আর 2 দিন পর স্লোগান হবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বলবে তো মানুষ, নিজেরা বলেছে তো। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তার মানে কি? রাজাকার, আল বদর, আসাম, শান্তিকম সবই তারা সৃষ্টি করেছে। এই দিন সামনে আসবে। আওয়ামী লীগ যদি 2015 মানুষকে হত্যা করার পর যদি তার দেশ ছেড়ে চলে যেতে পারে, তো পাকিস্তান তারা এত বড় হত্যা করার পর তারা রাজনীতি করবে কেন? এখন সেই প্রশ্ন সামনে আসবে, জবাব দিতে হবে তাদেরকে। বিএনপির সাথে লাগতে চান না? জি ভাই, আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক একটু বিরতি নিচ্ছে, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকে দিয়ে এই পর্বটা আবার শুরু করতে চাই। হাবিব ভাই অনেক বিষয় নিয়ে কথা বলছেন, বেশ ক্ষুব্ধভাবে উনি কথা বলছেন, ক্ষোভ প্রকাশ করলেন উনি বেশ কিছু বিষয় নিয়ে। আমি আরেকটি এবার একটি অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা সম্প্রতি কয়েকটি বিষয় দেখলাম যে সর্বদলীয় ঐক্য একটি বিষয় আমরা দেখেছি, যে আমরা রাজনীতিতে একটি বিরোধ থাকলেও মানে একটা জায়গায় বোধহয় আমরা সব জায়গায় এক হয়ে গেছি, পাথর প্রেম। ভোলাগঞ্জের পাথর নিয়ে অনেক কথা হচ্ছে। আমি সেই কিছু বিষয় আমি উল্লেখ করতে চাই। বেশ কিছু আগে নেতাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটি আমি কিছু উল্লেখ করতে চাই। শরীফ ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেছিলেন, ভারতের স্বার্থ রক্ষায় পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে, প্রয়োজনে মব সৃষ্টি করে হলেও পাথর উত্তোলন করা হবে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি বলেছিলেন, যে পাথর অত্র জনপদের মানুষের পবিত্র আমানত, সেই পাথর কোয়ারি বন্ধ করে দিয়ে 10 লাখ মানুষের পেটে লাথি মারা হচ্ছে। সিলেট মহানগর জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছিলেন, পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ রেখেছে তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখতে হবে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছিলেন, সংবাদ সম্মেলন করে সরকারকে আহ্বান জানিয়েছিলাম পাথর কোয়ারি খুলে দিতে। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছিলেন, সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন? এর সঙ্গে মানুষের জীবন ও জীবিকা জড়িত। আমরা গত 26 জুলাই পরিবেশ উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের কিছু আমি উল্লেখ করতে চাই। গত 26 জুলাই বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করে বলেছিলেন, আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং, চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম। শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ। যে ঘটনাটা ঘটেছে, আপনি যাকেই দায় দেন না কেন, সরকার তার দায় এড়াতে পারে না। আমাদের এখানে এই ধরনের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এবং তার যে আধার, এটাকে রক্ষা করা প্রথম দায়িত্বটা হলো সরকারের। এর উপরে নির্ভরশীল একটা বিশাল জনগোষ্ঠী আছে, জীবন জীবিকার কারণে তারা নানা রকমের প্রাকৃতিক সম্পদের উপরে ভরসা করে। আপনি জানেন যে সুন্দরবনের আশপাশে বহু মানুষ আছে যাদেরকে সুন্দরবনের উপরে নির্ভর করে তাদেরকে বেঁচে থাকতে হয়, এবং এদের জীবন জীবিকা এনশিওর করার জন্য সরকারকে কতগুলো সেফটি ওয়ার্কও করতে হয়। আমাদের জাটকা নিধন কর্মসূচি বন্ধ করার যে একটা নির্দিষ্ট সময়ে যে বন্ধ করে রাখা হয়, সরকারের পক্ষ থেকে কতগুলো সহযোগিতা করা হয়। এই পাথর কোয়ারির সাথে যুক্ত থেকে অনেক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে, কিন্তু তার মানে এই না যে আমরা এই ধরনের সম্পদগুলোকে যেভাবে নষ্ট করে ফেলেছি, যেভাবে ধ্বংস করে ফেলেছি, আমাদের জীবন জীবিকার অজুহাত তুলে এই ধরনের প্রাকৃতিক জায়গাগুলোকে আমরা নষ্ট করব। সিলেটে যেটা হয়েছে, মিলেমিশে খায় আমরা কয় ভাই, এবং সম্পদ লুটপাটের ক্ষেত্রে এই ধরনের জায়গাগুলোতে যে ইউনিটি এবং কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত আপনি অনেকগুলো জায়গায় দেখবেন যে প্রান্তের কর্মীরা এক ধরনের ভাবনা পোষণ করে, কেন্দ্রের নেতারা এক ধরনের ভাবনা পোষণ করে, কিন্তু এখানে ব্যারিস্টার ফুহাদ থেকে শুরু করে সবাই একেবারে সিলেটের প্রান্ত পর্যন্ত এবং সরকারি কর্মকর্তা পর্যন্ত এর সঙ্গে একমত হয়ে গেলেন। আমি ভেবে পাই না একটা বিভাগীয় কমিশনার এই ধরনের রাবিশকে কোথার থেকে ডেকে এনে বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেয়া হলো, যে প্রকৃতি বোঝে না, পরিবেশ বোঝে না, লাইভলিহুড বোঝে না, কোনটাকে আপনি বিক্রি করবেন আর কোনটাকে আপনি একেবারে যক্ষের ধনের মতো প্রোটেক্ট করবেন, এই ভাবনা যার নেই, সেই ধরনের একজন মানুষ সরকারি কর্মকর্তা কিভাবে বিভাগীয় কমিশনার হয়? তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন যে সারা দেশে বিক্রি করা গেলে সিলেটে কেন যাবে না। আমি তো ওইটাই বলছি, মানে এই ধরনের মনোভাব যাদের মধ্যে আছে তাদেরকে আপনি ওই জায়গাটায় দায়িত্ব দিয়েছেন। গতকালকে পরিবেশ উপদেষ্টা 2 দিন ধরে দেখছি তিনি তার অসহায়ত্ব প্রকাশ করছেন। আমি তার কাছে সরাসরি প্রশ্ন করতে চাই, তিনি আমাদের অনেক দিনের পরিচিত, অনেক রকমের অ্যাক্টিভিজমের সাথে আমরা ছিলাম, কিন্তু সরকার তো শুধুমাত্র একজন ব্যক্তির না, এটা একটা টিম ওয়ার্ক। সরকারের একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো কাজ প্রপারলি করতে পারছেন না, আইন মন্ত্রণালয়ের সহযোগিতা চান, তারা তাকে সহযোগিতা করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চান, সেনাবাহিনীর মাধ্যমে সহযোগিতা করেন। আচ্ছা, এই যে পাথর লুট হলো, 10,000 মানুষ বেশ কয়েকদিন ধরে এই লুটটা করলো, আমাদের বন পরিবেশ উপদেষ্টা এই খবরটি জানতেন কিনা? জানার পরে তিনি কি কি চেষ্টা করেছেন, আমি অনুরোধ করব উনি একটা সংবাদ সম্মেলন করে ওনার অবস্থানটা বলুক। তিনি যখন ব্যর্থ হবেন তখন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন কিনা, সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন কিনা, কারণ মাঠে যেহেতু সেনাবাহিনী আছে এবং সরকারের এবং সম্পদ
এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার একটা অঙ্গীকার তাদের আছে, দায়িত্ব তাদের আছে। সরকারি সম্পদ রক্ষা করতে পারলেন না, প্রত্যেকটা ডিসি এইটার জন্য দায়বদ্ধ। আপনি জানেন যে ডিসি সম্মেলন যখন হয় তখন তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলতে হয়। আপনি কিছুদিন আগে আব্দুল হামিদ দেশের বাইরে চলে গেলেন, তার জন্য একজন এসপিকে যদি সাসপেন্ড করতে পারেন, তাহলে ভোলাগঞ্জের পাথর রক্ষা করতে না পারার কারণে সেখানকার ডিসি, সেখানকার এসপি, সেখানকার বিভাগীয় কমিশনারকে সাসপেন্ড করে তাদেরকে কেন আসামি করবেন না, তাদের বিরুদ্ধে কেন মামলা দিবেন না? আপনার এই কাজে আপনি যখন ব্যর্থ হচ্ছেন, একা চেষ্টা করে পারছেন না, আপনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন কিনা? এমনকি আপনি প্রধান উপদেষ্টাকে বলেছেন কিনা যে আমি ফেল করছি, আপনি আমাকে সহযোগিতা করেন? আমরা সরকার এবং তার যে টিমের মধ্যে অন্যান্য মেম্বার যারা আছে তাদের রোলটা কি ছিল সেটি জানতে চাই। আমরা হাবিব ভাইরা আছেন বিএনপির কাছে জানতে চাই, এই কর্মীটিকে আপনারা বা নেতাটিকে আপনারা ধরে কেন পুলিশের হাতে দিলেন না? এতক্ষণ আপনারা তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছেন, আপনারা কেন তাকে ধরে নিয়ে পুলিশের হাতে দিলেন না? এই যে রেসপন্সিবিলিটি, এই যে পাথর বিক্রির টাকা, এটা ঢাকায় এসেছে, কেন্দ্রীয় নেতাদেরকে দিয়েছে, আমি সেটা বিশ্বাস করি না। কিন্তু এই ঘটনার ভেতর থেকে আপনাদের 15 বছর যে লড়াইয়ে একটা একটা জায়গা থেকে এই দুর্বৃত্তরা আপনাদের সেই যে ছাতাটাকে ফুটা করে দিচ্ছে, আপনাদের রাজনীতি যে প্রশ্নবিদ্ধ করছে, প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে, নেতাদের সম্পর্কে যে বার্তাগুলো দিচ্ছে, আপনারা এই ঘটনার প্রভাব এবং প্রতিক্রিয়াটা নিশ্চয় অনুধাবন করেন। আমি বিএনপির কাছে অনুরোধ করব, এই দুর্বৃত্ত তাদের দলে রাখার দরকার নেই, এটা কোনো সম্পদ না, এটা একটি বোঝা। আপনারা অবিলম্বে তাকে স্থায়ী বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিন। আমাদের পরিবেশ উপদেষ্টা সংবাদ সম্মেলন করে আপনার অবস্থানটা জানান। সেন্ট মার্টিন নিয়ে প্রচুর প্রশ্ন আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই সরকারের একটা বড় টাস্ক হচ্ছে, একটা বড় টার্গেট হচ্ছে, যে কোনো ভাবে হচ্ছে আমেরিকার পারপাসটা সার্ভ করা। তাদের মনোভাব, তাদের প্রত্যাশা একটু বেশি, তাদের জন্য আমেরিকার জন্য ভালোবাসা একটু বেশি পিওর, একটু বেশি খাঁটি। আমরা সরকারের কাছে এই যে সম্পদটা, এই সম্পদটা তো আপনার শুধু বিএনপির আমলেই থাকবে এমনটা না। কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আপনার অস্তিত্বের সাথে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা দরকার। আপনার তিমি মাছ, এটি তো আপনার রান্না করে খেতে পারছেন না, কিন্তু তাকে সেভ করতে হয় কেন? ওই যে বিভাগীয় কমিশনার যে গর্ধবটা এই প্রশ্নটি করেছে, তাকে এটি জিজ্ঞেস করেন। কুমির তো আমি রান্না করে খাই না, তাহলে কুমির আমি প্রোটেক্ট করি কেন? জি, এই ধরনের মানুষগুলো, এই ধরনের মানুষগুলো লুটেরাদেরকে নানাভাবে প্রোটেকশন দেয়, নানা রকমের যুক্তি হাজির করে উৎসাহ দেয়। আমি নিশ্চিত হয়ে বলি আপনাকে, এই যে পাথর লুট করে, এটি তো আর বিলি করা হয় নাই, বিক্রি করে করা হয়েছে। এই বিক্রির টাকা যারা ঢাকায় প্রেস কনফারেন্স করেছে, সেখান থেকে একেবারে ওই যে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছে। আপনি যদি তদন্ত করেন জানতে পারবেন। দুদক তদন্তের উদ্যোগ নিয়েছে, শুধু দুদক না, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সর্বশেষ হচ্ছে সেনাবাহিনীর কাছে আমরা জিজ্ঞেস করি যে আপনারা শুধু বাঁশি বাজিয়ে যদি ঘোরেন, তাহলে কিন্তু মানুষ একসময় বলবে যে আপাতত দরকার নেই, আপনারা ব্যারাকে যান, ভোটের সময় আসবেন। কারণ এই ধরনের ঘটনা আপনাদের চোখের সামনে ঘটবে। জি, একদিন দুই দিন না, অনেক দিন, 10,000 মানুষ রাতের বেলায় তো করে নেই। শরীফ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো, এরপর যে হাবিব ভাইয়ের কাছে আসতে চাই। হাবিব ভাই, আপনি এই যে সর্বদলীয় পাথর প্রেম, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটার কি করা উচিত ছিল, আর কি করা যায়নি? আসলে আমার বক্তব্যটা খুব পরিষ্কার। সরকারের কিছু কিছু নীতিমালা থাকা উচিত, যে কোথাকার পাথর উঠানো যাবে, কোথাকার যাবে না। যদি সরকারের নীতিমালার মধ্যে এখানকার পাথর উঠানো নিষেধ থাকে, তাহলে সরকারের প্রথম থেকে বন্ধুকে দেওয়া উচিত ছিল। এই বন্ধু করতে না পারাটা সরকারের ব্যর্থতা। আমাদের দেশে রাস্তাঘাট হয়, আমরা পাথর কোথা থেকে আনি? ইন্ডিয়া থেকে আনি, ভুটান থেকে আনি। সে দেশ থেকেও তো পাথর উত্তোলন হয় নাকি? আমার দেশে রংপুরের দিকে কিছু জায়গা আছে যেখানে মাটি খুঁড়লে ভালো পাথর পাওয়া যায়। এটা একটা মিথ আছে যে আবার ওইটা পরে আবার হয় বলে আমি মনে করি না, কিন্তু মাটি যত খোঁড়া যায় নিচে পাথর আস্তরণ আছে। এখন এখানে যে পাথরটা, ভোলাগঞ্জের যে পাথরটা, আমি জাফলংয়ের পাথরের ব্যাপারটা আমি একটু দেখতে গেছিলাম, শুনতাম যে পাথর যতই উঠানো হোক না কেন ততই পাথর আসে। কেউ নিচ থেকে ওঠে, কেউ বলে যে ইন্ডিয়া থেকে পাহাড় ঢলে আসে। পাহাড়ের ঢলেই যদি এসে থাকে,
তাহলে সেই পাথর দেশের প্রয়োজনে যদি সরকার লিজ দেয়, মানে যে আপনার ট্যাক্স নেয়, তারা দিতে পারে যদি পরিবেশ ক্ষতি না হয়। আর পরিবেশের ক্ষতি হওয়ার যেখানে সম্ভাবনা আছে সেখানে তো লিজও দেওয়া লাগবে না, সরকার ওই টাকাও সরকারের উপার্জন করার দরকার নেই। তো এখন এই ব্যাপারটা আমার কাছে শরীফ যেটা বলি, শরীফের কথাতেই যদি আমি ধরে নিই, তাহলে এটা প্রশাসনের টোটালি ব্যর্থতা। আর ধরে নেওয়া আমাদের দল থেকে মানে বহিষ্কার করেছে, পদ স্থগিত করছে তাই। স্থগিত করা হয়েছে, স্থগিত করে দল থেকে স্থগিত যখন করেছে, তাহলে এই বিষয়ে এটা যদি দণ্ডনীয় সরকারের ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তো সরকার তার বিরুদ্ধে মামলা দিতে পারে। সেখানে গ্রেপ্তার করার পর আমাদের তার পক্ষে মিছিল বের করি, তখন আপনি আমাদেরকে বলবেন। তার আগ পর্যন্ত এটা সরকারের আমার উচিত, সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আর কথা হলো যে আমাদের অনেক জায়গায় আছে, আগে হয়েছে বলে এখনও হবে, এটা এই মতো এক বিশ্বাস না। আমার কথা হলো আমার প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে, আমার জীববৈচিত্র্যকে সঠিক ঠিক রাখতে হবে। যেমন আওয়ামী লীগের সময় সুন্দরবনের ভিতর গিয়ে যে আপনার দিয়ে শুরু করলো বিদ্যুৎ, আমরা তখন বিদ্যুৎ করেছি, আর কি জায়গা নেই, ওখানে কি 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে না? আমার তো ওই আরও বাংলাদেশে করতেই হবে, তবে ওখানটা কোন জায়গায় করি, ওই পরিবেশটা আমি ঠিক রাখি। যে আমার বক্তব্য হলো পরিষ্কার, সরকারকে এটা বুঝতে হবে যে এইটা কোথায় থেকে উঠানো যাবে, কোথা থেকে উঠানো যাবে না, যেখানে যাবে না সিলগালা মেরে দিতে হবে, পরিষ্কার কথা। আর এখন যে কথাটা বলতে চাচ্ছি, যে শরীফ ভাই যে কথাটা বললেন যে সরকারের একটা আমেরিকান প্রেম আছে কিছু কিছু দেওয়ার ক্ষেত্রে, এটা আমরা ইতিমধ্যে দেখেছি সরকার ধমকও দিয়েছে, বিশেষ করে বন্দর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে। যদি কেউ বন্দর রক্ষণাবেক্ষণের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এটা একদমই সরকারের পক্ষ থেকে এই বলাটা একেবারেই ঠিক না। এখন কথা হলো যে এই সরকার এসেছে একটা মানে স্বল্পকালীন একটা সময়, 1 বছর না, 6 মাসও না, 10 বছরও না, আর 2 মাসও না। তত্ত্বাবধায়ক সরকার যেমন 3 মাস থাকে মেয়াদ, তার বাইরে সে যেতে পারে না, রিটার্নের বাইরে। এখন সেটা নাই, কারণ সব কিছু সরানো ছিটানো তো সরকারের দায়িত্ব না। এখন এই সরকার হয়ে গেছে কি, মানে আমাদের দেশে কামুন চাল একটা পাওয়া যেত, কামনের চালের ভিতরে ধানের চাল মিশাই দেওয়া যায়, তারপরে যে আবার দেওয়া যায়, কে বলে মসুর ডাল মিশাই দেওয়া যায়, ওটা খুঁজে বের করা খুব কঠিন। সরকার এত ডালি বিস্তার করেছে যে কোনটা থেকে কোনটা, এর ভিতরে আবার হুঁশিয়ার উচ্চারণ হচ্ছে, নির্বাচন হবে না, এটা করবো না, পেঁয়াজ ছাড়া হবে না। এখন সরকার কোনটা সামলাবে? সরকারকে এই জন্য যেটা করা যাবে না সেদিকে যাওয়ার দরকার নেই, যেটা করতে হবে সেটা করতে হবে, সেখানে তাকে দৃঢ়তা দেখাতে হবে। তা না হলে লেজে গবরে হয়ে গেলে দেশও ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব, সরকার ভাবমূর্তি নষ্ট হবে। জি, শরীফুজ্জামান শরীফ, আমাদের আজকের বিষয় ছিল যে সমঝোতা না আন্দোলন। আসলে অনেক কিছু বলছি যে আমরা আসলে দুটো ভাগ দেখতে পাচ্ছি যে স্পষ্ট হয়ে গেছে, যে আসলে নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি, যে পিআর নাকি প্রচলিত পদ্ধতিতে হবে। সেই ক্ষেত্রে আসলে কি রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমরা শুনছি পরিষ্কার, যে আসলে কে কি বলছে, কে কি চাচ্ছে। এখন এই পর্যায়ে কি আসলে সমঝোতার দিকে যাবে নাকি আন্দোলনের দিকে যাবে, কি মনে হয় আপনার কাছে? একেবারে পরিষ্কার করে বলি, আমাদের আসলে গত 15 বছর যে সংকটটা ছিল, সংকটটা কি? সংকটটা ছিল রাষ্ট্র পরিচালনায় সরকার গঠনে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। বিনা ভোটে একটা সরকার নানা কায়দায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আপনার এই জায়গাটায় মানুষের মৌলিক যে অধিকারের জায়গা, এটি ছিল যে সে তার ভোটাধিকার প্রয়োগ করবে সরকার গঠনের ক্ষেত্রে। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা, চলে যেতে বাধ্য করা, যা কিছু বলেন না কেন, এর পেছনে বেসিক ক্ষোভটা ছিল বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে। আপনি একটা নতুন সরকারের দিকে যাবেন, একটা নির্বাচন দিবেন, আপনি তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যদি বলেন, আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, কিন্তু আপনি কালকেই নির্বাচন দিতে হবে এটি কিন্তু কেউ বলেনি। আপনার 1.5 দশকে, আমাদের এখানে গত 5 দশকেই সংকট হয়েছে, 1.5 দশকে এটি বেড়েছে। সব সংকট যে আওয়ামী লীগের 15 বছরে হয়েছে আমি এটি মনে করি না, এর বাইরেও সংকট ছিল। কিন্তু আপনি যেহেতু সুযোগটা পেয়েছেন, আপনি চেষ্টা করবেন ঘরটা একটু পরিষ্কার করার, এবং যতটুকু পারা যায় পরিষ্কার করবেন। যারা এই সংকটটা তৈরি করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করবেন এবং একটা নির্বাচনের দিকে যাবেন। এইটাই হচ্ছে আমাদের চাওয়া। তো সেই জায়গাটায় আমি আপনার সাথে সমঝোতা করব কেন, এটা প্রয়োজন নেই। আমি আপনার সাথে সংঘাতে যাব কেন, এটি প্রয়োজন নেই। ডক্টর ইউনূস কি অনন্তকালের জন্য বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতায় বসিয়েছে? আমি এটি মনে করি না। তিনি যখন এসেছিলেন, মানুষের স্বপ্ন ছিল তিনি একটা সংক্ষিপ্ত সময়ের
কতগুলো আবর্জনা পরিষ্কার করে তার যে ইমেজ, ইন্টারন্যাশনাল যে সংযোগগুলো আছে, তিনি নির্মোহভাবে এখানে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু তাদের এবং তাদের সরকারের মধ্যে একাধিক গোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি কাজ করছে। এই যে এনসিপি তো সরকারি দল, আবার নতুন একটা সরকারি দল নিয়ে এসেছে, ওই যে জাতীয় পার্টি। একদিন বলল যে আমরা তওবা করছি এবং আমরা নেমে পড়েছি, তারা নেমে পড়েছে। এটাকেও একটা রাজার দল বানানোর চেষ্টা করা হচ্ছে। আমার কথা যেটা, সেটা হলো এনসিপিকে দিয়ে আপনি একদিকে বক্তব্য দেওয়াচ্ছেন। গতকালকে এই যে আপনি পিআর এর কথা বললেন, হঠাৎ করে গতকালকে ঐক্যমত্য কমিশনের একজন সদস্য বদিউল আলম মজুমদার তিনি একটা প্রেস কনফারেন্স করে বললেন 82% পিআর এর পক্ষে। আরে আপনি যে ঐক্যমত্যের কাউন্সিল 71, আপনি যে ঐক্যমত্যের যে কাউন্সিল, এটার উদ্দেশ্য কি? রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনা। তো আপনার যে এই কাউন্সিল, যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে এই ধরনের সংকটকালীন সময়ে, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে, বিরোধ চলছে, ভিন্নমত তৈরি হচ্ছে, সংকট তৈরি হচ্ছে, হঠাৎ করে তিনি এই বিষয়ে প্রেস কনফারেন্স করে পিআর এর পক্ষে কেন গেলেন? কেন তিনি পিআর এর পক্ষে গেলেন? আমি যেটা মনে করি, ওই যে ম্যাটিকুলাস 5ই আগস্ট শেষ হয়নি। সরকারের ভেতর থেকে সরকারের যে অংশ, যারা সংস্কারের দায়িত্ব যাদের উপরে দেওয়া হয়েছে, জনগণ যাদের উপরে নির্ভর করে আছে, যাদের কথার অনেক গুরুত্ব আছে, তারা হঠাৎ করে এই ধরনের একটা সংকটকালীন সময়ে একটা দাবির পক্ষে প্রেস কনফারেন্স করে কেন অবস্থান নিচ্ছেন? আমি মনে করি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, নাসির উদ্দিন পাটোয়ারির ঘোষণা, বদিউল আলম মজুমদারের সংবাদ সম্মেলন করে পিআর এর পক্ষে, তিনি একটা এনজিও হোল্ড করেন, তিনি একটা এনজিওর মালিক। তারা আপনি দেখবেন এসে বলে এই দলের প্রধান এক পদে 3 বার থাকতে পারবে না, মন্ত্রী 2 বার থাকতে পারবে না, কিন্তু ওনারা এই এনজিওতে কিন্তু 30 বছর মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়ে না। আপনি জিজ্ঞেস করে দেখেন, এবং আপনাকে আমি নিশ্চিত করে বলি, আমি মৃত্যু কামনা করি না, কিন্তু দেখবেন দায়িত্ব নেওয়ার পর সবকিছুই পরিবর্তন হয়। ওয়ার্ক প্ল্যান পরিবর্তন হয়, ডোনার পরিবর্তন হয়, অ্যাকশন প্ল্যান পরিবর্তন হয়, কিন্তু ওনারা পথ ছাড়েন না। এখানে এসে বলেন আপনি পলিটিশিয়ান, আপনি কেন এতদিন ধরে দায়িত্ব থাকবেন? থাকুক, প্রশ্ন করুক। কিন্তু আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি, আপনি সংস্কার কমিশনের একজন প্রতিনিধি, ওই পক্ষে, সরকারের পক্ষে, আপনি এই মুহূর্তে এসে হঠাৎ করে প্রেস কনফারেন্স করে কেন বলছেন যে পিআর এর পক্ষে বাংলাদেশের এত সংখ্যক মানুষ? অর্থাৎ ওই যে পিআর না হলে নির্বাচন হতে দেব না, পিআর না হলে কালকের থেকে আন্দোলন শুরু করব, এই যে ঢেউ, এই যে পাল, সেই পালে তারা বাতাস দিচ্ছেন। আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস এটি জানেন না? তিনি যে কমিশনের প্রধান, সেই কমিশনের একজন সদস্য কেন একটা রাজনৈতিক দলের, 2টি রাজনৈতিক দলের, 25টা রাজনৈতিক দলের দাবির সাথে প্রেস কনফারেন্স করে এমন ভাবে কথা বলছেন যে তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন? আমার অবজারভেশন, শঙ্কা এই জায়গায়, সরকারের একটা বিরাট অংশ তারা চাইছে যে এই সরকারটা কিভাবে প্রলম্বিত করা যায়। এটি শুধু তাদের চাওয়া না, ওই যে আপনি হঠাৎ করে বাংলাদেশের অনেক জায়গায় অসংখ্য সংকট আছে, শিক্ষকরা রাস্তায় এখন অবরোধ করে আছে, তাদের ওই যে আপনি যে সুযোগ সুবিধা দেন, আপনার টাকা নেই, আপনি দিতে পারেন না, আগের সরকার দেয়নি, আপনিও দিতে পারছেন না, রাইট? আপনি হঠাৎ করে আমেরিকার থেকে 1 লাখ কোটি টাকার আপনি বিমান কিনতে যাচ্ছেন, চীনের কোম্পানির তৈরি করা জাহাজ, সেই জাহাজ আপনি চীনের ওই কোম্পানির কাছ থেকে কিনবেন না, আমেরিকার একটা থার্ড পার্টি তার কাছ থেকে আপনি কিনছেন। কেন? আমেরিকায় আপনার কতগুলো প্রতিনিধি আছে, তাদেরকে আপনার কতগুলো সুবিধা দিতে হবে। আপনি জাহাজ কিনবেন, আপনার জাহাজ দরকার, কোনো সমস্যা নেই। আপনি যে কোম্পানি জাহাজটি তৈরি করছে, আপনি তার কাছ থেকে কেনার কথা। আপনি চীনের কোম্পানির বানানো জাহাজ আপনি কিনছেন যে আমেরিকার ব্যবসায়ীর কাছ থেকে, মধ্যস্থতা করবে, তাকে একটা পার্সেন্টেজ দিবে। এর ভেতর থেকে আমি ওই যেটা বললাম যে আমেরিকার প্রতি সরকারের একটা বিশেষ দুর্বলতা, এই দুর্বলতাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এটি চাইনি। আমরা এখনো যেটা চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বাংলাদেশের মানুষ কিন্তু ডেকে এনেছে, তিনি কিন্তু নিজে এসে বসেননি। তো সুতরাং তার প্রতি যে আস্থা, তার প্রতি মানুষের যে বিশ্বাস, সেটি নিজেই সরকারের অনেকেই তাদের কর্মকাণ্ডের কারণে নষ্ট করেছেন। আপনি দায়িত্ব নিয়ে নিজে কতগুলো সুবিধা নিয়েছেন। আমরা আওয়ামী লীগের যে খারাপ কাজগুলো, এটি এই সরকার করবে, এই সরকার করছে, আমরা তো এটি চাইনি। আমরা তাদের কাছে, তারা ফেরেশতা না, কিন্তু তাদের কাঁধের উপরে শহীদের, অসংখ্য শহীদ, আহতদের স্বপ্ন সামনে তারা যাতে প্রতিপক্ষ না হয়, আমরা সেটি চাই। আমরা তাদের যে সমালোচনাটা করি, এই সমালোচনাটা করি কিন্তু আমরা তাদের কাছে অনেক কিছু চাই, প্রত্যাশা করি, আশা করি এবং জানি এটি তারা করতে পারবেন।
স্বপ্ন ভঙ্গের বেদনার জায়গা থেকে জি। আমরা এই সমালোচনা যে করি। আমরা আসলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সর্বদলীয় ঐক্যই কামনা করি আমরা সবাই। হাবিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। না, শরীফ ভাই, আমি শেষ করি জি যে খুব যাই সংক্ষেপে বলুক জি। না, সে একদম এর মধ্যে শেষ করে দিই। বদিউল মজুমদারের কাছে এইটা আমরা প্রত্যাশা করিনি, মোটেই প্রত্যাশা করিনি। আর যদি বলে 71%, এটা একেবারেই অসত্য। এত পার্সেন্ট মানুষ পেয়ার চায় না, আমরা কি চাই পেয়ার? তাহলে আরও দলগুলি আছে, 2-3টা দল তারা চায়, তো তাতে 71% হয়ে গেল। তো এই সমস্ত জায়গা থেকে এই ধরনের কথাবার্তা বলে যদি মনে করে যে চেয়ারটা বেশি দিন প্রলম্বিত করবেন, তাহলে দিন শেষে আখেরি দিনে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বিদায় নিতে হবে। যেটা আওয়ামী লীগ যদি 24 সালে সব দলকে নিয়ে নির্বাচন করতো, যত অপকর্ম তারা করেছিল, কোনো অপকর্মই তাদেরকে এই বিদেশ ছাড়া, যে দেশ ছাড়া হতে বাধ্য হয়েছে, সেটা হতো। তার কারণ বিরোধী দলে যেত, আবার পরে আবার ক্ষমতা আসতো। ইনারা যদি মনে করেন যে প্রলম্বিত দীর্ঘদিন থাকবো, 1 বছর 2 বছর, কতদিন থাকবেন, কতদিন? এই কথা শুনে বদিউল মজুমদার যে কাজটা করলেন, ওনার আজকে জনমত জরিপ করেন, ওনার এইটা ব্যারোমিটারটা কোথায় গেছে, এই মতো বলতে পারেন না। এটা সংকট, দেখা যাচ্ছে সংকট। এই সংকটটাকে নিরসন করার জন্য ওনার বক্তব্য দেওয়া হচ্ছিল, ও তা না করে উনি উল্টা বক্তব্য দিয়েছেন। আমি আশা করি ওনার বক্তব্য প্রত্যাহার করে নেন। জি ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।